স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মাহবুবা জানি ডায়না। বিএনপির ৩ প্রধান অঙ্গ সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে যোগ দিতে সকাল থেকে নয়াপল্টনে জড়ো হচ্ছে নেতাকর্মী সহ সমর্থকরা। এরই মধ্যে স্লোগানে মুখর হয়ে উঠেছে আশপাশের সড়কগুলো। সমাবেশে অন্তত ১৫ লাখ তরুণের উপস্থিতির লক্ষ্য আয়োজকদের। এই সমাবেশের মাধ্যমে বিএনপির তরুণরা রাজনৈতিক মাঠে নিজেদের সক্রিয়তা ও উপস্থিতির বার্তা দিতে চায়। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হবেন, পাশাপাশি বিএনপির সিনিয়র নেতারা সমাবেশে উপস্থিত থাকবেন। মেধাবী তরুণরা যেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় পদায়িত হয়ে বাংলাদেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে। তারেক রহমান উনি বাংলাদেশের তরুণ সমাজের জন্য কি করতে চান সেই বার্তা উনি এই মঞ্চ থেকে দিবেন। হাসিনা বিরোধী আমরা আন্দোলন করেছি ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য, সেই নির্বাচনের জন্য, আমার রাজনৈতিক প্রতিষ্ঠার জন্য এখন আমাদেরকে সমাবেশ করতে হচ্ছে। তরুণরাই তাদের জীবনের বিনিময়ে খুনি হাসিনাকে বিতাড়িত করেছে। সুতরাং পরিবর্তিত পরিস্থিতিতে সেই তরুণরাই বাংলাদেশ বিনির্মাণের শক্তি এবং তরুণদের মতামতের ভিত্তিতে একটি সরকার প্রতিষ্ঠা, জনগণের সরকার প্রতিষ্ঠা, এটি সময়ের দাবি। দুর্নীতির মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের দণ্ডাদেশের বিরুদ্ধে করা আপিলের রায় ঘোষণা হবে আজ। বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ গত সোমবার রায় ঘোষণার এদিন ধার্য করেন। আদালতে জুবাইদা রহমানের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এস.এম. শাহজাহান, ব্যারিস্টার কায়সার কামাল ও জাকির হোসেন ভূঁইয়া। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী আসিফ হাসান। এর আগে ২ দিন আপিল শুনানির পর রায়ের এদিন ধার্য করা হয়। সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালে তারেক রহমান, জুবাইদা রহমান সহ ৩ জনের বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় মামলা করে দুদক। মামলায় তারেক রহমানকে ৯ বছর ও জুবাইদা রহমানকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছিলেন আদালত। বিএনপি নেতা ইশরাক হোসেনের মেয়র হিসেবে শপথ ইস্যুতে আগামীকাল নির্বাচন কমিশনের বক্তব্য শুনবেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি নেতৃত্বাধীন ৭ সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ বুধবারের শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে গত ২২ মে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়াতে করা রিট সরাসরি খারিজ করে দেন হাইকোর্ট। বুধবারের শুনানির পর ইশরাকের আইনজীবী বলেন, ইশরাক হোসেনের আইনগত অধিকার ছিল, কিন্তু সরকার শপথ না দিয়ে আইন অবমাননা করেছে। আর রিটকারীর আইনজীবী জানান, ইশরাক হোসেনের আবেদন, স্বাক্ষর ও সাক্ষ্য গ্রহণের ক্ষেত্রে জালিয়াতির আশ্রয় নেওয়া হয়েছে। এছাড়া নির্বাচন কমিশনও আদালতে আইনগত প্রতিনিধিত্ব করেনি। ষড়যন্ত্রমূলকভাবে জামাত নেতাদের উপর জুডিশিয়াল কিলিং চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামাতে ইসলামীর শীর্ষ নেতা এটিএম আজহারুল ইসলাম। বলেন, মিথ্যা মামলা ও অভিযোগে তাদের ফাঁসির দণ্ড দেয়া হয়েছিল। সকালে শাহবাগে মানবতা বিরোধী অপরাধের মামলায় কারামুক্ত হয়ে সব মন্তব্য করেন তিনি। এর আগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে কারামুক্তির সময় তাকে বরণ করে নেন জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। নাজমুল হুদা রিপোর্টে বিস্তারিত। মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের আদেশ থেকে খালাস পেয়ে কারামুক্ত হয়েছেন জামাত ইসলামীর নেতা আজহারুল ইসলাম। সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি অবস্থায় ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। এ সময় জামায়াত ইসলামীর শীর্ষ নেতারা তাকে বরণ করে শাহবাগ নিয়ে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। কারামুক্তির পর সংবর্ধনা মঞ্চে আবেগ আপ্লুত হন আজহারুল ইসলাম। এ সময় ন্যায় বিচার পাওয়ায় আদালতকে ধন্যবাদ জানান। একই সঙ্গে ফ্যাসিস্ট আমলে বিচারিক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবিও জানান। আমাদের মহান আদালতকে ধন্যবাদ জানাতে চাই, তারা ন্যায় বিচার প্রতিষ্ঠা একটা অগ্রণী ভূমিকা পালন করছেন। এতদিন ন্যায় বিচার ছিল না, আদালতকে ব্যবহার করা হয়েছে। এই জন্য আশা করি আমরা সামনের দিনগুলোতে আমাদের আদালত জনগণের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী তারা জনগণের ন্যায় বিচার যাতে পায় সেই ব্যবস্থাই তারা করবেন। সংবর্ধনা অনুষ্ঠানে জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়ে জুলুম করা হয়েছিল। আমরা এক থাকবো, জাতির প্রয়োজনে এক পথে হাঁটবো এবং জাতির প্রয়োজনে সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে সামনে ইনশাআল্লাহ এগিয়ে যাব। আমাদের এই ভাইয়ের জন্য দোয়া করবেন সবাই।
আল্লাহ যেন তাকে নেক হায়াত দারাজ করে দেন। জুলাইয়ের গণ অভ্যুত্থানে সরকার বদলের পর পরিবর্তিত প্রেক্ষাপটে আসা এই রায়কে ন্যায় বিচার হিসেবে দেখছেন জামায়াত ইসলামীর নেতাকর্মীরা। ভারতের প্রেসক্রিপশনে স্বৈরাচারী শেখ হাসিনার ইন্ধনে এই নেতাগুলিকে ফাঁসি কার্যকর করেছে। যারা আমাদেরকে রাজাকার বলেছিলেন তারা কিন্তু কেউই পাকিস্তানে যায় নাই, কিন্তু যারা ইন্ডিয়ান রাজাকার তারা কিন্তু ইন্ডিয়া পালিয়েছেন। মৃত্যু এবং জীবন এর মাঝে উনি আমাদের মাঝে ফিরে এসেছে, এই জন্য আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া। কারামুক্ত হওয়ার পর 2012 সালে গ্রেপ্তার হওয়া আজহারুল ইসলামের দীর্ঘ এক যুগের বন্দী জীবনের অবসান ঘটে। নাজমুল হুদা, RTV, ঢাকা। সচিবালয়ের চলমান আন্দোলন নিয়ে সংবাদ সম্মেলন করছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। জারিকৃত অধ্যাদেশটি ব্যাপকভাবে ক্ষমতার অপব্যবহার নিঃসন্দেহে বেশি হবে। এই অধ্যাদেশের আওতায় কেউ শাস্তি পেলে তিনি আদালতের দ্বারস্থ হতে পারবেন না। সরকারি কর্মচারীরা রাষ্ট্রের চালিকা শক্তি, অ্যাক্সেলেটর ইনস্ট্রুমেন্টস, এদেরকে অহেতুক বিপদগামী করবেন না। শতকরা 90% কর্মচারীর মাঝে কোনো রাজনৈতিক চ্যাপ্টার নাই। মুসলিমীয় কতিপয় কর্মচারীর কৃতকর্মের দায়ভার সকলের উপর চাপিয়ে দিবেন না। তো আমরা মনে করি যে এই অধ্যাদেশটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের সাথে সরাসরি সাংঘর্ষিক এবং পরস্পর বিপরীতমুখী। সংবিধানের অনুচ্ছেদ 19-এর সুযোগের সমতা বিনষ্ট হবে। অনুচ্ছেদের 21-এর নাগরিক ও সরকারি কর্মচারীদের কর্তব্য পালনে বিঘ্ন সৃষ্টি হবে। অনুচ্ছেদ 27-এর আইনের দৃষ্টিতে সমতার ভারসাম্যতা বিনষ্ট হবে। অনুচ্ছেদ 31-এর আইনের আওতায় আশ্রয় লাভের অধিকার ক্ষুণ্ণ হবে। অনুচ্ছেদের 37-এর সমাবেশের স্বাধীনতা থাকবে না। অনুচ্ছেদ 39-এর প্রজাতন্ত্রে নিয়োজিত কর্মচারীদের চিন্তা ও বিবেকের স্বাধীনতা মারাত্মকভাবে ক্ষুণ্ণ হবে। 1979 সালের প্রায় 46 বছর আগের এই অধ্যাদেশ যে ধারাগুলো, এগুলো কালা কানুন, অমানবিক, সরকারি কর্মচারীদের স্বার্থের পরিপন্থী বিবাহ অবিলম্বে বাতিল করতে হবে। যদি বাতিল করা না হয় তাহলে বর্তমান অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তি দারুণভাবে ক্ষুণ্ণ হবে। দেশের সকল সরকারি অফিস ও দপ্তরে অহেতুক আন্দোলন ছড়িয়ে পড়বে। সকল বিভাগীয় কমিশনার কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয় মাঝে কর্মচারীদের মাঝে তীব্র অসন্তোষ ও প্রতিক্রিয়া সৃষ্টি হবে। সচিবালয়ের শান্ত পরিবেশকে অহেতুক অশান্ত এবং অস্থিরতা তৈরি করবে। বর্তমান সরকারের বিরুদ্ধে সরকারি কর্মচারীদেরকে মুখোমুখি দাঁড় করবার জন্য এটা কতিপয় কর্মকর্তার একটা অপপ্রয়াস মাত্র। আপনারা সবাই জানেন এই নিয়ে সচিবালয় গত 1.5 সপ্তাহ ধরে আন্দোলন চলছে। এই আন্দোলনে এক পর্যায়ে মন্ত্রিপরিষদ সচিবের নির্দেশে একটা সচিব কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির অংশ বিশেষ আমরা গতকালকে ভূমির সিনিয়র সচিব জনাব ASM সালোয়ার স্যারের সাথে আমরা বৈঠক করেছি। ওই বৈঠকে আমরা আমাদের বক্তব্য উপস্থাপন করেছি। এই প্রেক্ষিতে আমাদের ভূমি সচিব মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে আজকে 10টায় বৈঠক করেছেন। এই বৈঠকের ফলাফল আমাদেরকে রাখা হয় নাই, আমাদেরকে জানানো হয় নাই। আজকে আমরা ভূমি সচিবের সঙ্গে সাক্ষাৎ এবং কথা বলেছি। এই বিষয়ে বিস্তারিত আপনাদেরকে জানাবেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের চেয়ারম্যান জনাব মোহাম্মদ নুরুল ইসলাম। ধন্যবাদ। উপস্থিত সকল মিডিয়া সাংবাদিক ভাইদের প্রতি শ্রদ্ধা জানিয়ে, সম্মান জানিয়ে এবং কালকের ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে আমি আমার বক্তব্য শুরু করেছি। আপনাদের মাধ্যমে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি সকলের উদ্দেশ্যে বলতে চাই যে আমাদের এই কর্মসূচি নিয়ে অনেক বিভ্রান্তিমূলক কথাবার্তা হচ্ছে। কেউ কেউ রাজনৈতিক কালা করার চেষ্টা করছে, এখানে ফ্যাসিস্ট সরকারের লোকজন আছে এমনও কথা আসছে। বাট আমি বা আমাদের এই প্ল্যাটফর্ম থেকে আমাদের সহকর্মীদের প্রতি একটা কড়া হুঁশিয়ারি এবং নির্দেশনা দেওয়া আছে, তোমরা কখনোই কোনো ফেসবুকের কারো কোনো পোস্টে কোনো কমেন্টস করবে না, পজিটিভ নেগেটিভ কোনো মন্তব্য করার দরকার নেই। আমরা সুযোগ পেলে আমরা মিডিয়ার মাধ্যমে, সাংবাদিক ভাইদের মাধ্যমে আমরা আমাদের বিষয়টা ক্লিয়ার করব। যেমন অনেকেই পোস্ট করতেছেন এখানে ফ্যাসিস্ট সরকারের দূষররা আছে, আওয়ামী লীগের দূষররা আছে,
বাট বাস্তব কথা হলো এখানে আমরা কে আছি, এই সারিতে যারা আছি ম্যাক্সিমাম আমার 10 বছর চাকরি ছিল না, বাদিউল ভাইয়ের 8 বছর চাকরি ছিল না, বেলাল ভাইয়ের 10 বছর চাকরি ছিল না, মুজাহিদ ভাইয়ের 10 বছর চাকরি ছিল না। তাহলে কি আমরা কি ফ্যাসিস্ট সরকারের লোক হলে কি আমরা এই 10 বছর আউট অফ সার্ভিসে থাকতাম? প্রশ্নই আসে না। এগুলি দর্শক, সচিবালয় থেকে দেখছিলেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের সংবাদ সম্মেলনের অংশবিশেষ। 4 দিনের রাষ্ট্রীয় সফরে জাপানে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগে মঙ্গলবার দিবাগত রাত 2:10 তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাপানের উদ্দেশ্যে রওনা হন। সেখানে তিনি নিক্কেই সম্মেলনে অংশ নেবেন। প্রধান উপদেষ্টার জাপান সফরে $50 থেকে $75 কোটি বা $100 কোটি সহযোগিতা আশা করা হচ্ছে বলে মঙ্গলবার জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এর মধ্যে $50 কোটি হবে বাজেট সহায়তা। এছাড়াও মহেশখালী মাতারবাড়ি প্রকল্প বাস্তবায়নে $1400 কোটি আনারও লক্ষ্য থাকবে এ সফরে। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের রাজধানীর ধানমন্ডি থানার রিয়াজ হত্যা মামলায় সাবেক মন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমানকে নতুন করে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের এক আদালত এই আদেশ দেন। এদিন তাদের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য 5 দিনের রিমান্ড আবেদন করে মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া এদিন যাত্রাবাড়ি থানা হত্যা মামলায় সাবেক মন্ত্রী কামরুল ইসলাম ও প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, আমির হোসেন আমু, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু ও সাবেক মেয়র আতিকুল ইসলামকে নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হয়। অবৈধ মন্ত্রী আনিসুল হক এবং সালমান এফ রহমান এবং আওয়ামী লীগ নেতা নুর মিয়া, তাদের বিরুদ্ধে 5 দিনের রিমান্ড প্রার্থনা করা হয়। বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শোনার পর তাদের বিরুদ্ধে 2 দিনের রিমান্ড মঞ্জুর করে তাদেরকে তদন্তকারী কর্মকর্তার হেফাজতে প্রদান করেন। আর সোহানুর রহমান সোহান আজাদ তার বিষয়টা পরে আদেশ দিবেন বলে আদালত উপরে আদেশ প্রদান করেন। রোহিঙ্গা সমস্যা সমাধানে উভয় সংকটে বাংলাদেশ। মায়ানমারের রাখাইনে কার্যত নিয়ন্ত্রক হয়ে ওঠা বিদ্রোহী আরাকান আর্মি আন্তর্জাতিকভাবে স্বীকৃত না হয় আনুষ্ঠানিকভাবে সম্পর্ক রাখতে পারছে না বাংলাদেশ, আবার উপেক্ষাও করতে পারছে না। এদিকে আরাকান আর্মির সমর্থন ছাড়া রোহিঙ্গা সংকট সমাধান সম্ভব না বলে জানিয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনৈতিক বিশ্লেষকরা। রোহিঙ্গা ও আরাকান আর্মির নানা সংকট নিয়ে বিপুল দেব রায়ের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন 3য় পর্ব। মিয়ানমার সরকারের রাখাইন রাজ্যের অধিকাংশ অঞ্চল এখন বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির নিয়ন্ত্রণে। রোহিঙ্গা অধ্যুষিত এলাকা রাখাইনের 90% জায়গার নিয়ন্ত্রণ হারিয়েছে জান্তা সরকার। আরাকান আর্মিকে বাদ দিয়ে সেখানে এখন রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করা বেশ জটিল। সংশ্লিষ্টরা মনে করছেন এই সমস্যার সমাধান এখন আর শুধু বাংলাদেশ মায়ানমার দ্বিপক্ষীয় আলোচনার মধ্যে সীমাবদ্ধ নেই। এমন জটিল প্রক্রিয়ায় আরাকান আর্মিকে অসন্তোষ করে কিছু করলে রোহিঙ্গা সমস্যা আরও প্রকট হবে বলে জানান বিশ্লেষকরা। রাখাইনে অনুকূল পরিবেশ গড়ার দায়িত্ব মিয়ানমার সরকারের প্রাথমিকভাবে। এখন যদি বলেন সেখানে মিয়ানমার সরকারের সাথে আরাকান আর্মিও যোগ হয়েছে, এটা তাদের দায়িত্ব। তারা অনুকূল পরিবেশ ওখানে তৈরি করতে হবে। যদিও অনুকূল পরিবেশ তৈরি হয় তখন রোহিঙ্গাদেরকে বললে তখন তারা যাওয়ার জন্য তৈরি হবে। শুধু যে আরাকান আর্মির সাথে সম্পর্ক রোহিঙ্গাদের ফেরত নেওয়ার ব্যাপার শুধু তাই মনে করি, আমি মনে করি যে অ্যাটলিস্ট ওখানে 5-6টার এথনিক কমিউনিটির সাথে বড় ধরনের ইন্টারাকশন থাকা দরকার, কারণ তাদের নিজেদের মধ্যে কিন্তু আবার একটা সম্পর্ক আছে। তারা আরো বলছেন বাংলাদেশ রোহিঙ্গা ইস্যু নিয়ে কোনো কাঠামো তৈরি করতে না পারায় রোহিঙ্গা সংকট সমাধান অগ্রসর হয়নি। মিয়ানমারের সরকারি কাঠামোর মধ্যে থেকে সরকারের সাথে তারা কাজ করে বা সরকারের অংশ হিসেবে তারা কাজ করে, সেক্ষেত্রে আমরা মিয়ানমার সরকারের সাথে যদি আমাদের যে চুক্তি আছে বা আমরা রোহিঙ্গাদের পাঠাবার জন্য এখনো পর্যন্ত যে কমিটমেন্ট আছে সেটা যদি মিয়ানমার সরকার বাস্তবায়নের দিকে যায়, সেক্ষেত্রে মিয়ানমার সরকার আরাকান আর্মির সাথে কী করতে হবে সেটা তারা দেখে নেবে, সে দায়িত্ব আমাদের না। এমন একটা কাঠামো তৈরি করা যেই কাঠামোটা আরাকান আর্মিও মনে করবে যে তারও লাভ আছে এবং নেপিদও মনে করবে বা তৎমাদাও মনে করবে যে আমারও লাভ আছে, সেই জায়গায় কিন্তু আমরা এখনো পৌঁছাতে পারছি না। সীমান্ত ব্যবস্থাপনা, নিরাপত্তা ও বাণিজ্যের স্বার্থে আরাকান আর্মির সাথে যোগাযোগ জরুরি হয়ে পড়েছে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। মিয়ানমার সরকার ও
আরকান আর্মি দুটোই বিপরীতমুখী অবস্থান করার ফলে বাংলাদেশের রোহিঙ্গা সংকট সমাধান অনেকটা জটিল প্রক্রিয়া বলে মনে করছেন রাজনৈতিক ও কূটনৈতিক বিশেষজ্ঞরা। তারা বলছেন এই সমস্যার সমাধান করতে হলে আরকান আর্মির পাশাপাশি মিয়ানমার সরকার এবং বিদ্রোহী অন্যান্য গোষ্ঠীগুলিকেও একমত হতে হবে। তা না হলে এটি সমাধান করা অনেকটা জটিল প্রক্রিয়া বলে মনে করছেন তারা। বিপুল দেবরাই, RTV, ঢাকা। সিলেটের জৈন্তাপুর উপজেলার মোকামপুঞ্জি ও মিনাটিলা সীমান্তে নারী ও শিশু সহ আরও 52 জনকে পুশিন করেছে বিএসএফ। তাদেরকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার রাতে মোকামপুঞ্জি সীমান্ত এলাকা দিয়ে নারী পুরুষ সহ 32 জন এবং ভোরে মিনাটিলা সীমান্ত দিয়ে নারী শিশু সহ 20 জনকে পুশিন করে বিএসএফ। এদিকে লালমনিরহাটের 3 উপজেলার 5 সীমান্ত দিয়ে অন্তত 38 নারী পুরুষ ও শিশুকে পুশিনের চেষ্টা চালায় বিএসএফ। ভোরে তাদের বাংলাদেশের ভূখণ্ডে ঠেলে পাঠানোর চেষ্টা করা হয়, তবে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীদের বাধায় তা ব্যর্থ হয়। দেশকে সমৃদ্ধ করতে কৃষি খাতের প্রতিবন্ধকতা দূর করে প্রযুক্তিগত সহায়তা নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। এজন্য এবারের বাজেটে খাতে বরাদ্দ বাড়ানোর তাগিদ তাদের। পাশাপাশি পণ্য সরবরাহ ও সংরক্ষণকেও গুরুত্ব দেয়া পরামর্শ দেন তারা। কৃষিতে ভর্তুকি বাড়ালে জাতীয় অর্থনীতিতে ইতিবাচক ফল আসবে বলে জানান উদ্যোক্তারা। বিস্তারিত আব্দুর রহমানের রিপোর্টে। মোট দেশজ উৎপাদন জিডিপিতে কৃষির অবদান দিন দিন কমছে। শুধু তাই নয়, কৃষি শ্রমিকদের সংখ্যাও কমছে আশঙ্কাজনক হারে। গত 16 বছর বাজেটে কৃষিকে গুরুত্ব না দেওয়ায় জিডিপিতে খাতের অবদান 18 থেকে নেমে 12% দাঁড়িয়েছে। 2 দশক আগেও দেশের মোট শ্রমশক্তির 60%ই কৃষি খাতে জড়িত ছিল, কিন্তু এখন তা নেমে এসেছে 40%। তাই এবারের বাজেটে কৃষি খাতে ভর্তুকি বাড়ানোর দাবি কৃষি উদ্যোক্তাদের। ব্যয় কমানোর জন্য এখানে উৎপাদনের যেগুলো সুযোগ আছে সেগুলো উৎপাদন করতে হবে। কৃষকের পণ্য উৎপাদন খরচ কমাতে হবে। আপনার বেসরকারি খাত এবং সরকারি খাত যেখানেই হোক না কেন, এখানে বিনিয়োগটা বাড়াতে হবে। বাংলাদেশের যে বাজেট কৃষি যেভাবে কন্ট্রিবিউট করতেছে সেই হারে বাজেট বাড়ে না। বাজেটের বৃদ্ধির হার, প্রবৃদ্ধির হার যেটা 5%-এর মতো, প্রতি বছর 5% বরাদ্দ থাকে। এটা গত অনেক বছর যাবত 5%-ই আছে। শুধু খাদ্য নিরাপত্তার জন্য বিবেচনা না করে কৃষি খাতকে অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম চালিকা শক্তি হিসাবে গড়ে তোলার আহ্বান তাদের। বিশ্বের অনেক দেশে কৃষি বীমা রয়েছে। আপনি কৃষকের যদি বীমা থাকে, কৃষকজন নিশ্চিত হয় যে ফসলের ক্ষতি হলে আমি চাই বীমা করা আছে, তাহলে সে কৃষি কাজ করবে। প্রিমিয়াম যেটা দেবে এইটা সরকার তার সাবসিডি দিয়ে কভার করবে। আধুনিক বিশ্বের সব দেশে কৃষির বীমা রয়েছে। প্রযুক্তির মাধ্যমে কৃষি পণ্য সরবরাহ ও সংরক্ষণের পরামর্শ অর্থনীতিবিদদের। শ্রমিকের যে ঘাটতিটা, এটা মেকআপ করার জন্য আপনাকে কৃষির বিকল্প মেকানাইজেশনে আপনাকে যেতে হবে আস্তে আস্তে। আমাদের যেটা লজ্জানো হয় সেটাতে আমাদের পর্যাপ্ত কোল্ড স্টোরেজ বা সংরক্ষণগার নাই। পাবলিক এবং প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে আপনাকে বিভিন্ন জায়গায় সংরক্ষণাগার তৈরি করতে হয়। কৃষিপণ্য পরিবহনে চাঁদাবাজি বন্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি কৃষি উদ্যোক্তা ও অর্থনীতিবিদদের। আব্দুর রহিম, RTV, ঢাকা। দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 5:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।